আচ্ছা, দাড়ির সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কি নটরডেমে কোনো প্রশ্ন হয়? বাধা ফিল হয়েছে যে বাধা ফিল মানে দাড়ি কোনো টিচারের এগুলো নিয়ে হেডেক নেই, কারণ ওইখানে টিচাররা সবাই ডেডিকেটেড আপনাকে পড়ানোর জন্য। সো তোমরা, আমার বিশ্বাস যে মানে এই সকল বিষয় নিয়ে তোমরা চিন্তাই করো না। আপনার জন্য এইরকম একটা পেজ দেওয়া থাকবে স্যার, এই একটা পেজ, আপনাকে আর কোনো এক্সট্রা পেজ প্রোভাইড করা হবে, এর মধ্যেই সব করতে হবে। আপনি এর মধ্যে রাফ করবেন, এট টাইম আপনি সিকিউ লিখবেন, এট টাইম আপনার যদি ব্যাখ্যামূলক আছে আপনি ব্যাখ্যামূলক লিখবেন, এট টাইম আপনার ছবি আঁকতে হলে ছবি আঁকবেন। যদি জায়গায় সংকুলন না হয় আপনার কিছু করার নেই। তো আচ্ছা বলেন না ভাই, আচ্ছা এমবিসিতে পড়ার প্রেশার কেমন? আপনি 5 মাস যাওয়ার পরে আপনি ফেল করার পরে এটা আপনার আনন্দের কারণ হয়ে যাবে স্যার। রিয়েলিটিতে সামনে যখন তোমরা যাওয়া জীবনে এত বাস্তবতার সম্মুখীন হবে, একটা সময় তোমাদের এগুলো মনে হবে, আর এগুলো শুনতে ইচ্ছা হয়েছিল, আরে লাইফ ইজ লাইক আর রিয়েলিটি। হ্যাঁ, ওইটা রিয়েলিটি আসলে পরে তোমাদের মনে হবে যে আমাদের এই ডিসকাশনের কোনো পয়েন্ট নেই। সরকারি বিজ্ঞান কলেজের সামনে দিয়ে হলিক্রসের পাশ দিয়ে যাওয়ার সময় যদি আবার একটু বাতাস টাতাস লাগে, যেন না লাগে ওই রকম, তো তখন অনেক কিছু ওপেন থাকবে, তাই না? তো শাপলা চত্বর থেকে এসে যদি ফার্ম গেটের তেজকুনি পাড়ার কোনা দিয়ে যাওয়ার সময় যদি একটু হলিক্রসের বাতাস লাগে, তখন যদি মনে আবার একটু টানাটানি না হয়, ওই ধরনের চিন্তা ভাবনা করে তোমাদের সামনে আসা উচিত। আই হোপ এভরিবডি আন্ডারস্ট্যান্ড, রাইট? আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যেই ডিসকাশনের মধ্যে আছি, আমরা যেটা চেষ্টা করি, একটা স্টুডেন্ট পরীক্ষার যখন প্রস্তুতি নেয়, এক একজনের তো সিচুয়েশনস এক এক রকম থাকে। কেউ খুবই ভালো মানের স্টুডেন্ট থাকে, কেউ মধ্যম ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, কেউ হয়তো ডিমোটিভেটেড হচ্ছে যে ভালো রেজাল্ট হবে কিনা, কিন্তু সে আসলে ভালো। সো ওভারঅল স্টুডেন্টের আসলে অনেক ধরনের ভ্যারিয়েশনস থাকে। তো দিন শেষে আমরা কাদেরকে মনে রাখি? যারা সাকসেসফুল। আর কারা সাকসেসফুল আমরা বলি হচ্ছে যে সাকসেসের তো ল্যান্ডমার্ক নাই, বাট আপাতত যারা নটরডেম কলেজে চান্স পাবে তারা সাকসেসফুল। সো এই যে বই, এই বইটা আমরা এফটির কন্টেন্ট টিমের সবাই মিলে দিনরাত পরিশ্রম করে আমরা লিখেছি, সেরা কলেজ। সো তুমি তো এই বইটা 1.5 মাসের জন্য তোমার হাতে আমরা দিয়েছিলাম। 1.5 মাসে একটা স্টুডেন্টের কতটুকু পড়া দরকার? কিছু কিছু পাবলিকেশন আমরা দেখি 1300-1400 পেজের বই মার্কেটে দিয়েছে মানে 1.5 মাসের জন্য। তো সেই হিসাবে আমাদের এই বইটা তোমার কাছে কেমন লেগেছে? স্যার এখানে আমি বইয়ের মধ্যে যেটা দেখলাম যে প্রিভিয়াস ইয়ার গুলার কোশ্চেন আছে, আবার অ্যাজাম্পশন করে আপনি কিছু দিয়েছেন যে সামনের নেক্সট ইয়ার গুলাতে কিরকম আসতে পারে। এখন কথা হচ্ছে আপনি যত চেষ্টাই করেন, আপনি যদি প্রশ্ন জেনেও আসেন, আমি বলবো আপনার পক্ষে প্রশ্ন কমন ফেলানো একদমই সম্ভব না, কারণ বিগত বছরগুলোতে কোনোদিন পড়েনি, আর নটরডেমের স্যাররা সেভাবেই কোশ্চেনটা করে। এক্স্যাক্টলি। কারণ আর ভিতরে কিভাবে ফাংশন হয় সে সম্বন্ধে কেউই জানে না। সো আপনি যেটা দিয়েছেন আর প্রিভিয়াস ইয়ারগুলো, সেগুলো থেকে সে একটা ধারণা পাবে যে কি ধরনের কোশ্চেন আসতে পারে, আমাকে কোথায় কোথায় আটকাতে পারে, আমি আর কি ধরনের প্র্যাকটিস প্রয়োজন। আর পরবর্তীতে যেটা এসছে সেখানে থেকে সে যাচাই করতে পারে যে সে কি ধরনের প্র্যাকটিস করবে, মানে তার এটার জন্য কি ধরনের প্র্যাকটিস লাগতে পারে, মানে তার যে ল্যাকিংস গুলা কোথায় আছে সেই ক্ষেত্রে সেগুলো দেখার জন্য সে এগুলা পরবর্তীগুলা সে দেখতে পারে। আর প্র্যাকটিসের তো স্যার কোনো বিকল্প নেই স্যার, আপনি যতই বুঝেন, আপনি এক্সেপশন যতই জানেন, আপনি প্র্যাকটিস ইনস্ট্যান্ট মোমেন্টে আপনার প্র্যাকটিসটা যে কাজে দিবে, বুঝাটা হয়তো নাও কাজে দিতে পারে, আবার বুঝাটা অনেক সময় কাজে দেয়, থিওরিও কাজে দেয়। সো দুটারই সমন্বয় এই বইয়ের মধ্যে আমি দেখেছি। আমি ক্ষুদ্র সময়ের মধ্যে যতটুকু দেখতে পেরেছি ততটুকু উপরে আমি বললাম, আর বাদ বাকি আমি বলবো যে প্র্যাকটিস যেখান থেকে হোক, প্র্যাকটিস চালায় যাওয়া। স্টুডেন্টরা ফিডব্যাক দিবে। আমাদের এই বইটা এখন পর্যন্ত প্রায় 1000 স্টুডেন্টের হাতে গিয়েছে। তোমরা ফিডব্যাক দিও, অনেস্ট ফিডব্যাক, যে আসলে এটা তোমার কাছে কেমন উপকার এসেছে। এখন আমি বলবো, তুমি যে কথাগুলো বলবা সেটা আমি জানি। নটরডেমের কোয়েশ্চেন বা হলিক্রসের কোয়েশ্চেন, এটা হইলো এমন একটা প্রশ্ন যে প্রশ্নপত্রটা হচ্ছে প্রশ্ন আসে এবং প্রশ্নের মধ্যে লিখতে হয়। জি স্যার, জি স্যার। তো এখানে তো কোনো রাফ করার জায়গা নাই, বা হলিক্রসে তো ক্যালকুলেটর দিতে দেয় না। তো এখন এই যে একটা স্টুডেন্টের মেন্টাল প্রিপারেশন, যে ও জানে যে আমাকে একটা প্রশ্নপত্র এমন দিবে যে প্রশ্নপত্র সম্পর্কে আমার কোনো ধারণা নেই, সেটা এমসিকিউ আসতে পারে, সেটা শূন্যস্থান আসতে পারে, সেটা ট্রু ফলস আসতে পারে, সেটা প্যারাগ্রাফ রাইটিং আসতে পারে। আমি রেডি, আমি আমার এসএসসির বেসিক নিয়ে রেডি, আমি আমার অনেস্ট পড়ালেখার বেসিকটুকু নিয়ে পরীক্ষার হলে যাব। আল্লাহ যদি আমাকে ভাগ্যে রাখে তাহলে হলিক্রস বা নটরডেম অথবা সেন্ট জোসেফে চান্স পাবো। আমি এতটুকু গ্যারান্টি নিয়ে আল্লাহর উপর ভরসা করে যাব। এখন আমি তাহলে আমার কোর্স কেন করবে স্টুডেন্টরা? আমরা কোর্সে কি পড়াই? আমরা তাই পড়াই যেটা একটা স্টুডেন্টকে বেসিকটাকে এনহ্যান্স করবে, কারণ সে কিছুদিন পরে ইন্টারমিডিয়েট কন্টেন্টে যাবে। তো একটা স্টুডেন্ট যখন প্রশ্ন থাকবে, ম্যাথ থেকে থাকতে পারে প্রথম প্রশ্ন, এরপরে ইংলিশ থাকতে পারে, এরপরে বায়োলজি থাকতে পারে, এরপরে বাংলা থাকতে পারে, তো তার পাশে অংশটুকুতে লিখতে হয়। তাহলে একটা স্টুডেন্টের যদি মেন্টাল প্রিপারেশন থাকে যে অ্যাকচুয়ালি ওই ঘরটার মধ্যে হেরিংটন ভবনে
Team এত ভবনে। নাম্বার রুমে টিম ভবনে কি হয়, বা আমি যদি একটা বাচ্চাকে এটা দিতে পারি নামমাত্র কোর্স ফিতে, তাহলে এই বাচ্চা যে ভর্তি হতে চাইবে সে আগে থাকবে। এটা হচ্ছে আমার কনফিডেন্স। এবার স্টুডেন্ট যাদের কাছে পৌঁছাবে ওরা যদি এই বইটা মনে করে নিবে, এটা তো বই 500 টাকা। এখনকার ছেলেমেয়েরা একটা রেস্টুরেন্টে বসে 3000 টাকা বিল করে ফেলে খেতে গিয়া। সো খাওয়ার জন্য যদি তাদের মনের কার্পণ্য না থাকে, বই কেনার ক্ষেত্রে কার্পণ্য থাকা উচিত না। সো আমি মনে করি তোমাকে দেখে আরেকটা প্রশ্ন মনে হলো, আচ্ছা দাড়ির সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কি নটরডেমে কোনো প্রশ্ন হয়? স্যার হ্যাঁ, মানে ভাইভাতে আপনাকে এ ধরনের কোশ্চেন করতে পারে যে তুমি যে দাড়ি রেখেছো এটা কি কারণে রেখেছো, কিংবা তুমি কি আমাদের কলেজে পড়তে গেলে সেই ক্ষেত্রে তোমার দাড়ি কন্টিনিউ করতে চাও কিনা, সেই ক্ষেত্রে তোমাকে এজন্য পারমিশন নিতে হবে। এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমি নিজেও ব্যক্তিগতভাবে হয়েছি। কি ভাইভাতে? ভাইভাতে আমাকে প্রশ্ন করা, দাড়ি নিয়ে ডিরেক্ট কেন তেমন কোনো প্রশ্ন করা হয়নি, বাট আমি কলেজে যাওয়ার পরে আমাকে দাড়ির জন্য পারমিশনের জন্য আমাদেরকে বলা হয়েছিল, আমি পারমিশন নিয়েছিলাম। সেই পারমিশনটা এত আহামরি কিছু না। আমি মেনলি আসলে ওই সময়টা আবার কি ছিল, আমি অসুস্থ ছিলাম, তো বাবা যেহেতু একটু কলেজে যে কথা বলতে হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটরদের সাথে, তো তখন বাবা বলেছে যে ছেলে দাড়িটা আছে, তো আমরা তো এর মধ্যে আর আসিনি, তো এখন পারমিশনের কাজটা আর কি সেরে দিলে। তো ওই কোনো ধরনের বাধা ফিল হয়েছে যে? বাধা ফিল মানে দাড়ি কোনো টিচারের এগুলো নিয়ে হেডেক নেই, কারণ ওইখানে টিচাররা সবাই ডেডিকেটেড আপনাকে পড়ানোর জন্য। সো তোমরা, আমার বিশ্বাস যে মানে এই সকল বিষয় নিয়ে তোমরা চিন্তাই করো না। তোমরা 92% মুসলিমের একটা কান্ট্রি, আমরা এখানে এইগুলোতে কোনো চিন্তাই নাই। তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট আমাকে বলো তো, একটা স্টুডেন্ট যখন জানতে চায় স্যার নটরডেমের কস্টিংটা, পড়ালেখার খরচ, স্যার ওইখানে ইন্টারনাল কস্টিং তেমন বেশি না মান্থলি। হ্যাঁ, এর থেকে আমি বলবো বাইরে কোচিং এর ফি বেশি বেশি। কিন্তু যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের তো দেখা যায় যে সবার তো আর এখানে রিলেটিভস থাকে না, সবার তো নেটিভ কেউ নাই যে আপনার সাথে স্টে করবে। ইয়েস। তো সেই ক্ষেত্রে তাকে হোস্টেলের দ্বারস্থ হতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে হোস্টেল ফিটা একটু বেশি। স্যার কত? স্যার এভারেজ 10,000 টাকার নিচে আমি আমার ফ্রেন্ড যারা আছে আমি তাদের কাছ থেকে জেনে বলছি, যেহেতু আমি থাকি না, আমি ঢাকার ছেলে, তো আমি তার থাকে বলতে পারছি না, তো তারা যতটুকু বলে যে পার মান্থলি 10,000 প্লাস তাদের ক্রস হয়ে যায়। এটা হচ্ছে শুধুমাত্র থাকা এবং খাওয়া। অনেকের আবার এটা থাকা খাওয়া আবার এক্সক্লুডেড এখান থেকে। অনেকের আবার খাওয়াটা আবার আলাদা ইনক্লুড করতে হয়। তাহলে বছরে 1,20,000 ধরে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1,20,000 থেকে 1,40,000, তার মানে 1.5 লক্ষ টাকা বছরে। তা 2 বছরে 3 লক্ষ টাকা যাবে। জি স্যার। এখন অনেক কথা আছে, এখানে যারা টেস্টের পরে অনেকে আবার বাড়িতে চলে যায়, ওকে। যাদের রিটেক থাকে তারা হয়তো থেকে যায়, ওকে। তো সে সময় প্রিপারেশন নিতে 3 মাসের একটা গ্যাপ, 3-4 মাসের একটা 3-4 মাস, তাহলে 24 মাসের মধ্যে ধরলাম যে 20 মাস। জি। তাহলে 20 মাসে একটা স্টুডেন্টের যদি অ্যাভারেজ 12,000 করে খরচ হয়, তাহলে 2,40,000 টাকার একটা থাকা খাওয়া খরচ আছে, প্লাস এটার সাথে কলেজের একটা মান্থলি বেতন আছে এখানে। এখন সেটা আর কি আমরা স্বাভাবিকভাবে 3 মাসে একটা ইন্টারভাল পর পর আমরা দিই আর কি। তো স্বাভাবিকভাবে 1,600 টাকা আর কি অ্যামাউন্ট প্লাস মাইনাস আসে আর কি। এটা আগে 1,300 ছিল, রিসেন্টলি এটা 1,600 করা হয়েছে। যেহেতু তাহলে বছরে কত খরচ হচ্ছে? বছরে স্যার এখানে আমার ব্যাপার আছে, আপনার কি বলে অনেক সময় প্র্যাকটিক্যাল ফিট আলাদা করে ওরা ইনক্লুড করে, আবার অনেক সময় এটা বাদ দেয়। তো স্যার সেটার কি ওদের সময়ের উপর এভারেজ আপনি যদি ধরেন, স্যার আমার দেখা মতে খুব বেশি মনে হয় না, আপনি যদি অ্যাডমিশনটা বাদ দেন তাহলে 50,000 ক্রস হয়তো হবে, বাট সবসময় এটা করবে কিনা আমি বলতে পারবো না। তাহলে একটা এই হচ্ছে অ্যাজাম্পশন। এখন নটরডেম তোমরা যারা বাইরে থেকে আসতে চাও, ঢাকার ছেলে মেয়েরাও অনেকে জানে না, এই জন্য ও আজকে আমাদের সাথে, ও লেখাপড়া করছে নটরডেমে। তোমাদের অনেকের মনের ইচ্ছা, আচ্ছা ভাইয়া এইটা কিরকম, এইটা কিরকম। মানুষের আসলে কি, আমরা তো এগুলো এই ধরনের পডকাস্ট আমরা আগেও করছি, মানুষের প্রতিনিয়ত প্রশ্ন থাকে, নতুন নতুন স্টুডেন্ট আসে, ও জানে না, জানতে চায়, তো আমরা আগের ভিডিও লিঙ্ক দিই, আমরা আগের পডকাস্ট দিই যে তোমরা জানো, তো উৎসাহ মানুষের থাকে। বাট রিয়েলিটিতে সামনে যখন তোমরা যাবার জীবনে এত বাস্তবতার সম্মুখীন হবে, একটা সময় তোমাদের এগুলো মনে হবে, আর এইগুলো শুনতে ইচ্ছে হয়েছিল, আরে লাইফ ইজ লাইক আ রিয়েলিটি। হ্যাঁ, ওইটা রিয়েলিটি আসলে পরে তোমাদের মনে হবে যে আমাদের এই ডিসকাশনের কোনো পয়েন্ট নেই। এরপরে তোমাদের চিন্তা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি চান্স পাবা, বা তোমরা যখন মেডিকেলে চান্স পাবা, তখনকার লাইফটা একটু তখন, আচ্ছা ওইখানে কি হবে মানুষ জানে না। তো একদিন তোমরা যখন ডক্টর হয়ে বেরোবা, বা গ্রাজুয়েট হয়ে বেরোবা, বা ইঞ্জিনিয়ার হয়ে বেরোবা, তখন মনে হবে যে আচ্ছা এরপরের লাইফটাতে আমি যখন পেশাগত অবস্থানে ঢুকবো, ওইখানকার অবস্থাটা কেমন। তো সময়ের বিবর্তনের সাথে সাথে আমাদের জীবনে ম্যাচিউরিটি বা পরিপক্কতা আসে। তো এখন তোমরা অনেক ছোট, তোমাদের মনে অনেক প্রশ্ন। আবার পরের প্রশ্ন হচ্ছে যে এই যে তুমি ঢাকার বাইরের থেকে আসা কথা বললা, এখন ওয়ার্থ ইট কিনা যদি এরকম প্রশ্ন হয়? স্যার এখন এখানে কথা হচ্ছে, এখানে কয়েকটা বিষয় ফ্যাক্ট আছে।
আপনি যদি এলিজিবল হন এখানে থাকবার মতো, আপনি এখানে উল্টাপাল্টা কিছু করবেন, এখানে অনেক ছেলে আছে, অনেক খুব ভালো ছেলে, কিন্তু ঢাকা আসার পরে সে ফ্যান্টাসির জগতে হারাই গেছে স্যার। আরে স্যার সেই ছেলেগুলার তো স্যার এখানে না আসাটাই ভালো ছিল স্যার। এক্স্যাক্টলি। স্যার সেও তার জায়গায় তার মায়ের কাছে থেকে সে পড়তো, সে ঢাকা ভার্সিটির একটা নর্মাল সাবজেক্টও চান্স পাইতো, সেটা তো স্যার ভালো ছিল না। রাইট এই নটর ডেমের ফ্যান্টাসিতে পড়ে সে যদি তার লাইফ নষ্ট করে ফেলে স্যার, সেটা তো দরকার নেই স্যার। রাইট। কারণ পড়ালেখাটা আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে এটা আপনার কাছে। আমি হয়তো বা নটর ডেমে পড়ছি, সেটা আপনার একটা সিস্টেম আছে, একটা প্রেশার আছে, এর চেয়ে বেশি তার কিছু না। না, আর এর চেয়ে বেশি আমি একটু কেন, রাজশাহী কলেজে তো ভালো, চট্টগ্রামের বিজ্ঞান কলেজে ভালো, জি স্যার। কারমাইকেল কলেজে ভালো, সরকারি বিজ্ঞান কলেজে ভালো। মানে আমি বলতে চাচ্ছি যে ওয়ার্থ ইট, এটা আসলে ডিসাইড করে স্টুডেন্টের স্যার, এটা স্টুডেন্ট ভ্যারি করে ফেলতে। এক্স্যাক্টলি স্যার আপনি এখানে আমি বলতেছে ওর্থিট, আরেকটা ছেলের জন্য এটা ক্ষতির কারণ হয়ে হইতে পারে, পার্সন টু পার্সন ভ্যারি করে। তুমি যদি একাগ্র চিত্তে মনে করো যে তুমি গ্রামীণ একটা পরিবেশে ছিল, আর গ্রামীণ পরিবেশ মানে ওইখানেও শহরের মতো এনভায়রনমেন্ট, রুরাল আর আরবান বলে এখন আর কিছু না, এভরিবডি নোজ এভরিথিং। সো তোমার যদি মনে হয় যে তুমি আসলে ঢাকা শহরে এসে ফ্যান্টাসিতে পড়ে যাবে না, আমি কোথায় কি হয়ে গেলাম, মানে হঠাৎ করে মতিঝিলের শাপলা চত্বরে এসে সরকারি বিজ্ঞান কলেজের সামনে দিয়ে হলিক্রসের পাশ দিয়ে যাওয়ার সময় যদি আবার একটু বাতাস টাতাস লাগে, যেন না লাগে ওই রকম, তো তখন অনেক কিছু ওপেন থাকবে, তাই না? তো শাপলা চত্বর থেকে এসে যদি ফার্ম গেটের তেজকুনি পাড়ার কোনা দিয়ে যাওয়ার সময় যদি একটু হলিক্রসের বাতাস লাগে, তখন যদি মনে আবার একটু টানাটানি না হয়, ওই ধরনের চিন্তা ভাবনা করে তোমাদের সামনে আসা উচিত। আই হোপ এভরিবডি আন্ডারস্ট্যান্ড, রাইট? আচ্ছা, ভালো বুঝাতে পারছি। আর এখন আরেকটা হচ্ছে, তুমি আমার একটু শর্টলি বলো তো যে এনডিসিতে ওরা মানে এখন বাচ্চা তো, মানে তুমি পার করে আসছো বলে তোমার কাছে নর্মাল মনে হবে, ওর তো আচ্ছা বলে না ভাই, আচ্ছা এনডিসিতে পড়ার প্রেশার কেমন? স্যার এখানে একটা কথা বলি, এনডিসিতে আপনি পড়তে যাচ্ছেন, আপনি অন্য কিছু করতে যাচ্ছেন না, তো প্রেশার তো নিয়েই লাগবে। জি স্যার। আপনাকে এখানে আপনি আর 1.5 বছর প্রেশার নিবেন না, তো আপনি এখানে কি করতে আসছেন এখানে? আর এখানে আপনাকে কেউ বাসায় যে নিয়ে আসছে না, আপনি নিজে যাচ্ছেন, ইয়েস, তো আপনি পড়বেন না? Of course. যেখানে স্যাররা ডেডিকেটেড, যেখানে স্যাররা 24/7 তারা আপনাকে সার্ভ করার জন্য রেডি। ইউ শুড বি রেডি, ইউ শুড বি রেডি ফর হার্ড ওয়ার্ক। আপনি পারেন কি না পারেন, আপনি কুইজে 0 পান, কিন্তু আপনি পড়ে 0 পান স্যার, হ্যাঁ। আপনি লিখে 0 পান, আপনার অসুবিধা নাই তো। Exactly. কারণ আপনার কুইজে 0 পাওয়া কিংবা ফেল করার দ্বারা বেশির চেয়ে বেশি একটা গার্জিয়ানই ডাকলো, কিন্তু আপনি পড়লেন তো, আপনি তো জানলেন, আপনার তো সিলেবাসটা আগালো, আপনার তো একটা ধারণা থাকলো স্যার। ইয়েস, থ্যাংক ইউ। বাইরে পড়া লাগবে এনডিসিতে পড়ার পরে? স্যার এখন কথা হচ্ছে, এটাও ভ্যারি করে। অবশ্যই স্যার। স্যার কি এখন স্যার আপনি দেখেন, এখন সব স্যারের পড়ানো এক স্টাইল একরকম না, সব স্টুডেন্টের ক্যাপচার করার অ্যাবিলিটি একরকম না। এখন একটা স্টুডেন্ট মাঝারি ধরনের স্টুডেন্ট, কিছু স্যার এক্সট্রাঅর্ডিনারি থাকবে, সব জায়গায় স্যার আছে। যেমন আমার চট্টগ্রাম ফ্রেন্ডরা, তারা আয়োডিন ইনটেক করে বড় হয় স্যার, তাদের তারা একটু মেরিটোরিয়াস হয়, বিশেষত খাগড়াছড়ি অঞ্চলে। তারা যেমন আমার সামনে যে বসে, সে খাগড়াছড়ি থেকে আসছে, অসম্ভব মেরিটোরিয়াস স্যার। ডিউ টু আয়োডিন? স্যার মনে হয় One of the reason, biological reason, হ্যাঁ। স্যার স্যার অসম্ভব ধরনের সে মেরিটোরিয়াস স্যার। কিভাবে বুঝলা? স্যার আমাকে দেখাক চান নাই দেখাক স্যার, এমন কোন ম্যাথ আসে না যে স্যার সে কিনা সব মানে টিপটাপ স্যার অ্যান্সার করে ফেলছে, এবং সে কঠোর পরিশ্রমী স্যার। ওকে, মানে একটা মানে আমরা বলি না যে পাহাড়িরা খুব পরিশ্রম করতে জানে, Exactly. ও পাহাড়ি মানে পাহাড়ি বলতে হলো কি বাঙালি, বাট মানে একদম চাকমা মারমানা, কিন্তু সে কঠোর পরিশ্রম করতে জানে স্যার, মানে দিন রাত এক করে ফেলতে পারে স্যার সে পড়ালেখার জন্য। যদি পরিশ্রম করার তোমাদের নিয়ত থাকে, তাহলে এই প্রশ্ন সব ইনভ্যালিড। মানে তোমার যদি মনে হয় যে তুমি পরিশ্রম করবা, নটর ডেমে পড়বা, এরপর তুমি পৃথিবীকে বলবা যে হোয়াট এভার দ্য রিয়েলিটি, ফেস মি, আসো। সো ওই রকমের মনোজগতের যদি তোমাদের চিন্তা চেতনা থাকে, প্লিজ ওয়েলকাম। হ্যাঁ, তোমাদের মনে অনেক প্রশ্ন, এই যে ইমাম রেজা আলী মুজাহিদ বিশাল পয়েন্ট করে লেখা নিয়ে আসছে, এত মানে স্টুডেন্ট প্রশ্ন করে। এখন একটা মানুষের মনের ইচ্ছা যে আচ্ছা এই প্র্যাকটিক্যালের রুটিন কেমন, তার একটা স্টুডেন্টের মনের চিন্তা। স্যার আমি আমার জায়গা থেকে যদি বলি, প্র্যাকটিক্যাল রুটিনটা একটু কিছু কারোর জন্য প্রেশার হয়ে যায়, কারণ ধরেন বিশেষত এটা কাদের জন্য হয়, এই ক্ষেত্রে আবার ঢাকার ছেলেরা একটু বঞ্চিত হচ্ছে, আর কোস্টাল ছেলেরা একটু প্রিভিলেজ পাচ্ছে। স্যার দেখেন, যেমন আমার রুটিনটা আমি আপনার সাথে শেয়ার করি। আমার সোমবার দিন কলেজের শেষে আমি নামাজটা পড়ি, যেহেতু এখানে নামাজ ঘর আছে। আসর না স্যার, জোহর, যেহেতু ফার্স্ট ইয়ারের, আমি ফার্স্ট ইয়ারের পার্সপেক্টিভে বলছি, জোহরটা আমি পড়ি, দৌড়ায় যে স্যার কোনো রকমের কেমিস্ট্রি ল্যাবটা ধরি,
মানে পড়ো কোথায় ধরো কোথায়? স্যার পড়িতে হলো স্যার কলেজের ভিতরে নামাজ ঘর আছে, সেখানে আমরা পড়লাম। 1:30 জামাত? স্যার না, আমাদের যেহেতু নামাজ ঘরটা, সেখানে যেহেতু কোনো ইনস্ট্যান্ট বাই যে স্টুডেন্ট থাকে, সে নামাজ ইমামতিতে দাঁড়িয়ে যাচ্ছে, একটা জামাত দাঁড়িয়ে যাচ্ছে। ওকে স্যার এইভাবে লাগাতার জামাত দাঁড়াচ্ছে, স্টুডেন্ট এসে নামাজ পড়ে তাদের কাজে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। ওকে। তো স্যার সে জোহর পরেই স্যার সে চলে যাচ্ছে ডিরেক্ট কেমিস্ট্রি ল্যাবে। স্যার আমি কেমিস্ট্রি ল্যাবে চলে যাচ্ছি। তো কেমিস্ট্রি ল্যাবে যে স্যার 1 ঘন্টা করে একটা ল্যাব হয়। আমি কেমিস্ট্রি ল্যাব করলাম 1টা থেকে 2:15 পর্যন্ত। কখনো প্লাস মাইনাস হয়ে যায় স্যার, একটা তো বুঝেনি, একটা ল্যাব একটা এক্সপেরিমেন্ট করতে গেলে কখনো একটু বেশি লাগতেই পারে, কখনো একটু কম হয়ে যেতেই পারে স্যার। আবার যেহেতু আমাদের আবার ল্যাবের আগে স্যার, মানে ল্যাবটা শুরু হবে এর মধ্যে 30 মিনিটের কাছাকাছি 20-30 মিনিট একটা লেকচার হবে স্যার, যেটা একজন থিওরিটিক্যাল স্যার এসে প্রোভাইড করবেন লেকচারটা, যে আমরা আজকে প্র্যাকটিক্যালটা কিভাবে করবো, প্র্যাকটিক্যালের থিওরিটা তিনি বুঝিয়ে দেবেন। এবার ডেমনস্ট্রেটরের হাতে আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। ডেমনস্ট্রেটর স্যার যিনি থাকবেন অ্যাসাইন করা, স্বাভাবিকভাবে আমাদের ক্ষেত্রে এখন একজন স্যার আছেন, তো তিনি আর কি আমাদেরকে বাকিটা প্র্যাকটিক্যালি কিভাবে করবো সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। এবং এরপর আমরা যখন করতে থাকি, স্যার তখন সেটা কন্ডাক্ট করার জন্য, আমাদের হেল্প করার জন্য তিনি অবজার্ভ করেন, এবং সাথে সাথে আমরা যেসব বিভিন্ন কেমিক্যাল যেগুলো লাগে স্যার সেগুলো প্রোভাইড করেন। ওকে। এটা হলো আমার সোমবারের একটা মানে একটা ল্যাবের কথা বললাম। কেমিস্ট্রি ল্যাবের পর 2:15 থেকে আমার বায়োলজি ল্যাব থাকে। সেখানে বায়োলজি ল্যাবে আমাদের হাসান হাবিব স্যার, আমাদের আলমগীর স্যার, ওনারা থাকেন, ওনারা অ্যাসাইন করা থাকেন, ওনারা যে স্যার থাকেন তো তারা প্রোভাইড করেন। মাকসুদ স্যার থাকেন, তো তারা আমাদেরকে 2টা গ্রুপে সাধারণত ডিভাইড করে লেকচার দেন, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেন যে বোনস গুলো এরকম, তোমরা এভাবে কোষ প্রাচীরটা কাটবা, এভাবে তোমরা কিউটিকলটা আলাদা করে নিবা, এরপর মাইক্রোস্কোপে স্যাফরানিন দিয়ে তোমরা স্টেইন করবা, কিভাবে কাটবা, এটা স্যাররা হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন। তারপরে আমরা নিজেরা করছি। স্যাররা আমাদেরকে কোনো সময়, যেহেতু অনেক সময় দেখা যায় জুলজিতে ছবি আঁকাটা মেইন থাকে, তখন তো আর ধরেন যে প্র্যাকটিক্যাল তেমন কিছু করার থাকে না, তো তখন ছবি আঁকায় আমাদেরকে হয়তো বা কোনো দিন এক্সপেরিমেন্ট ল্যাবেই শেষ হয়ে যাচ্ছে, শেষে আমাদেরকে ছেড়ে দিচ্ছে। তো 2:15 থেকে তখন 3:30 পর্যন্ত হয়ে যায়। ঢাকার ছেড়ে তারা দেখা যায় যে বাসা যেতে আমার মোহাম্মদপুর, যেমন আমার বাসা মোহাম্মদপুর, তো মতিঝিল থেকে আপ ডাউন করা লাগছে। আর ছেলে কিন্তু তখন আবার 3:30 জাস্ট চলে গেল। ও 4টার মধ্যে 4টা থেকে 5 মিনিট একটা পাওয়ার ন্যাপ নেই, সে আবার স্টাডিতে বসে যেতে পারছে। আর যদি তার পরবর্তী ল্যাব থাকে বা ল্যাব মেকআপ থাকে, দেন সে আবার সেখানে এসে জয়েন করতে পারছে। যেমন আমার ওয়েডনেসডে যে ল্যাব রুটিনটা, সেটা আমি যদি আপনার সাথে শেয়ার করি, সেদিন আমার হলো ফিজিক্স ল্যাব 3:30টায়। আমার কলেজের ক্লাস শেষ হচ্ছে 11:55-তে। এখন আমি ক্লাবের মিটিং শেষ করে আমি বাকি সময়টা পুরাই ফ্রি হয়ে যাচ্ছি। এই সময়টা আমি যদি কাজে না লাগে, আমার জন্য সিস্টেম লস, টাইম লস হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা করি কি, আমরা ল্যাবটা সেদিন জমা রেখে দিই, ওই দিন ল্যাবটা করে শেষ করে ফেলবো। কারণ দেখা যায় যে ক্যান্টিনে বসে আসলে পড়াটা হয় না, বন্ধু বান্ধব থাকলে কি আর পড়ালেখা হয়, তখন তো একটা আড্ডার মতো একটা মনোভাব চলে আসে। তখন সাথে সাথে আমরা ল্যাবের কাজটা শেষ করে ফেলি, আড্ডা চলতে থাকে, নামাজ কালাম, খাওয়া দাওয়া সবকিছু হয়ে যায়। এরপর আমরা 3:30 থেকে ল্যাব করে সেদিন শেষ হতে হতে, যেহেতু ফিজিক্স ল্যাবটাতে আপনি জানেন যে থিওরির পরে আমার প্র্যাকটিক্যালি দেখিয়ে আবার সে প্র্যাকটিক্যাল নিজে করা, সবকিছু একটা সময় সাপেক্ষ। সেই হিসাবে দেখা যায় যে আমাদের শেষ হতে হতে কোনো দিন 4:45 আমি মানে প্রথম দিকে তো আসরের আজান শুনে তারপরে বের হতাম, আসরের নামাজ আমি আরামবাগে পড়ে তার বাসায় যেতাম। তো সেই ক্ষেত্রে আমার প্রথম দিন, বিশেষত শীতকালে সন্ধ্যা মাগরিবের আজান আমি রাস্তায় পড়ে তারপরে আমি বাসায় যেতাম, যেতে 6:30 বেজে যেত। এখন এটা আর কি, যেহেতু দিন বড় হয়ে গেছে, তো আমার জন্য এখন এটা আবার ইজি হয়ে গেছে। তো স্যার এদিক থেকে আর কি যদি বলি যে আপনি ল্যাব করবেন, আর ল্যাবেও একটা স্যার শেখার জিনিস আছে। অফকোর্স আপনি স্যার হাতে কলমে করবেন, আপনি পুরাটা না শিখেন, কিছু হলো স্যার আপনি জানবেন। আপনি অন্তত একাডেমিক পুরাটা বাদ দিলাম, কোঅপারেশনটা আপনি শিখবেন, যে একজন কিছু আনলো না, আরেকজনের কাছ থেকে হেল্প নিতে হবে স্যার, কিভাবে ম্যানেজ করতে হবে স্যার। শুধুমাত্র এই বোর্ডের লেখাপড়া আর হচ্ছে খাতার লেখাপড়া না, ওই ল্যাবটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং তোমরা ক্লাবও করো, ক্লাবিং অ্যাক্টিভিটি আছে, সো পিপল আন্ডারস্ট্যান্ড হাউ টু কমিউনিকেট, হাউ টু টক উইথ আদার পিপল। সো শুধুমাত্র পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আমরা পড়ছি, বাট এনডিসি that's type of college that gives the students amount of opportunity to explore and to understand the beauty of education. So এটা তোমরা পাও এখানে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস স্টুডেন্ট জিজ্ঞেস করে যে, আচ্ছা স্যার আমি তো যাবো, আচ্ছা এখানে কুইজ যে একটা আছে বিষয়টা, এটার একটা ওদেরকে, মানে তুমি তো সিনিয়র, আমার স্টুডেন্ট যারা এখন অলরেডি আছে, ওরা জানতে চায় যে আচ্ছা কুইজটা মানে এটা কভার করবো কিভাবে? স্যার কুইজটা প্রথম দিকে মনে হবে, আমাদের ভাষায় বলি প্যারা, বাট দ্য থিং ইজ, আপনি 5 মাস যাওয়ার পরে আপনি ফেল করার পরে এটা আপনার আনন্দের কারণ হয়ে যাবে স্যার।
মানে তখন আপনি কি ফেল করতে ইচ্ছা করবে না? না স্যার, fail আপনি ফেল নিজে থেকেই করতেছেন, মানে পড়ছেন, কোশ্চেন আসছে, আপনি অ্যান্সারও করছেন, আপনার ফেল হয়ে গেছে। তখন মানে নিজের সাথে একটা চ্যালেঞ্জ হচ্ছে, কেন পারতেছি না? আমি পারতেছি না, বাট আপনার এখানে আপনার কোনো তেমন রিগ্রেশন আসতেছে না যে আমি পড়ি নাই এই জন্য না, আমি পড়ছি, আমি পারি নাই, বাট হয় নাই, সমস্যা কি, আমি পরে মেকআপ করে ফেলবো, সমস্যা কি, আর যদি মেকআপ নাও হয় অসুবিধা নাই, তো আমি তো পড়ছি জিনিসটা, আমার তো ধারণা আছে। কারণ স্যার আমাদের ফিজিক্স কোশ্চেন গুলার আমাদের স্যাররা নিজেরাই লেকচারের মধ্যে বলেন তোমরা চাইলেও পারবা না অনেক সময়। মানে হ্যাঁ, এইটা আমি শুনলাম। আমি এখানে আপনি গ অ্যান্সার করতে পারবেন, সূত্র সম্বন্ধে আপনার ভালো একটা ধারণা থাকলে আপনি গ অ্যান্সার করে ফেললেন। খ আবার অনেক সময় পারবেন না, কারণ গ্রাফ অথবা সূত্রের প্রতিপাদন দেওয়া থাকে, এটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর কটার তো জ্ঞানমূলক স্যার, এটা তো আপনি জানেনই যে একটা অনেকগুলা পড়ার মধ্যে যদি পড়াতে ভালো মুখস্থ সংজ্ঞা। আর এমসিকিউ গুলো স্যার, আমি এখানে একটা জিনিস বলি যেটা প্রশংসনীয়, আপনি যত সমালোচনা বা আলোচনা হয় এর মধ্যে কিছু প্রশংসা বিষয় থাকে স্যার। এর মধ্যে একটা প্রশংসা বিষয় যেটা আমি বলবো, অন্যান্য কলেজের ব্যাপারটা আমি জানি না বা আমার এখন পর্যন্ত নলেজে নেই, নটর ডেমের কুইজ যে সিস্টেমটা, এটার যে কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেন যে পেপারটা পুরোটাই বইয়ের সিস্টেম স্যার। আপনি যতগুলো সায়েন্সের এক্সাম দিবেন, আপনি এমসিকিউ দিবেন 10টা, একটা সিকিউ লিখবেন, আপনার জন্য এইরকম একটা পেজ দেওয়া থাকবে স্যার, এই একটা পেজ, আপনাকে আর কোনো এক্সট্রা পেজ প্রোভাইড করা হবে, এর মধ্যেই সব করতে হবে। আপনি এর মধ্যে রাফ করবেন, এট এ টাইম আপনি সিকিউ লিখবেন, এট এ টাইম আপনার যদি ব্যাখ্যামূলক আসে আপনি ব্যাখ্যামূলক লিখবেন, এট এ টাইম আপনার ছবি আঁকতে হলে ছবি আঁকবেন। আপনি যদি জায়গায় সংকুলন না হয় আপনার কিচ্ছু করার নেই, আপনার ওইভাবেই ছেড়ে আসতে হবে। ওকে স্যার, সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনি রাফটাও এখানে করছেন, সিকিউটাও এখানে লিখবেন, এই কারণে ওরা বইটা চান্স পাবে বেশি। জি স্যার, মানে ওরা তো স্যার কোশ্চেনটাকে আগে ফেস করতেছে স্যার। এক্স্যাক্টলি, ওরা কোশ্চেন আপনি কোশ্চেন কমন দিতে পারবো না, এই অ্যাবিলিটি এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় না স্যার। কিন্তু সিনারিও, কিন্তু আপনি সিনিয়রিওটা সিমিলার এক্সপেরিয়েন্স হবে, আপনি দিতে পারেন স্যার, এটাও কিন্তু অনেক কিছু স্যার। আপনি কারণ অনেক ভালো স্টুডেন্ট চান্স পায় না জাস্ট সিনিয়রিওতে, যে তারা মানে কি বলবো ভয় পেয়ে যাচ্ছে, তারা ওইখানে যে কনফিডেন্স লস করতেছে স্যার। আর একটা ছেলে যে কিনা আগে ফেস করছে, খুব ভালো স্টুডেন্ট না স্যার, মোটামুটি একটা স্টুডেন্ট, খুব কষ্ট করে পরিশ্রম করে 2-4টা সূত্র মনে রাখছে স্যার, সে ছেলেটা ওইখানে যায় হয়তো বা সূত্র ওই 2-4টা সূত্রের স্যার ব্যবহার করে ফেলছে স্যার। তার জন্য স্যার ওই জায়গাটা স্যার ভালো হবে না স্যার। অফকোর্স। আর একটা বিষয় স্যার, এমসিকিউ, আমাদের এমসিকিউ গুলা একটু আসলে আপার লেভেলের হয়। আপনি যদি ঢিল মারেন, আমি যদি মানে এমসিকিউ তো আমরা ঢিল মারার একটা আমাদের প্রবণতা আছে, আমরা পারি আর না পারি, আপনি ঢিল মারলো 3-4টা অপশন হয়ে যাবে। ওকে, কিন্তু আপনি 10 যদি পাইতে চান স্যার, আপনাকে পড়ালেখা করতে হবে। আর 10 তারা পায়, এখানে আমি বলবো যে পড়ালেখা কঠিন পরিশ্রমী, আর তারা একটু মেরিটোরিয়াস আসলেও, তারা আমার আসলে ডিফারেন্ট। অফকোর্স। আমি স্যার এখন পর্যন্ত কোনোদিন মনে হয় এমসিকিউতে 6-7-এর উপরে পাইনি। তো তোমার কথা আমার খুব পছন্দ হয়েছে, তোমার কথাগুলো খুব স্ট্রেট কাট এবং সুন্দর গোছানো, এই সময় এতটুকু ম্যাচুরিটি নিয়ে তুমি কথা বলতে পারছো। সো আমি আশা করি তোমরা যারা দেখছো এই ভিডিওটা, এটা কাদের জন্য, এটা একটা নিশ মার্কেট, মানে কেবলমাত্র এনডিসি পড়তে চায় এবং এনডিসি পড়তে চায় অনেক স্টুডেন্ট খুবই ওভার ম্যাচিউর থাকে, মানে এগুলো দরকার নাই। সো এই ভিডিওটা তারাই দেখবে যাদের অতি উৎসাহী, যে আচ্ছা আরেকটু শুনি, ভাইয়ের কাছ থেকে শুনি। সো তোমার ব্যাপারে একটু জিজ্ঞেস করি, তুমি কেমন বোধ করছো এনডিসিতে পড়ে? স্যার এখানে বিষয়টা কি, আমি যদি আমার পার্সোনাল জায়গা থেকে বললে, আমার যেটা আসা যাতে সময় লস হচ্ছে, এনার্জি লস হচ্ছে, আমার প্র্যাকটিসের জায়গাটা এখানে কমে আসতেছে। বাসা কোথায়? স্যার বাসা তো মোহাম্মদপুরে স্যার। আর মতিঝিলে যেতে মেট্রো? জি স্যার, ওইখান থেকে মেট্রোতে যেতে পারছো না, এই মোহাম্মদপুর থেকে আবার ফার্মগেট যাওয়া লাগতেছে, সেখান থেকে মেট্রো, আবার ওইখান থেকে হেঁটে আবার কলেজ। সো স্যার ইন টোটাল আমার একটু টাইম লস হয়ে যায় স্যার। তো এটা যদি আমি কমা নিয়ে আসতে পারতাম এখানে স্যার, আমি মনে করি is there any chance to হ্যাঁ স্যার, আপনি যদি আপনার ডিভাইস থেকে একটু দূরে থাকেন স্যার, আমি বলবো স্যার একটা জিনিস, আমাদেরকে ফিজিক্সে স্যাররা এই কথাটা, ফিজিক্সে স্যার উনি তো এমন না যে ব্যাকডেটেড স্যার, কিন্তু এনডিসিতে যারা পড়ে, হলি ক্রসের মেয়েরা, যারা সেন্ট জোসেফের ছেলেরা, যারা আমাদের কোর্স থেকে পড়ে পাশ করবে, জি স্যার, এরা তো আমাদের অনলাইন কোর্সে আসবে স্যার। তখন আপনি স্যার, আমি বলছি যে তুমি মানে ডিভাইস থেকে দূরে থাকো। স্যার আমি একটা জিনিস বলি আপনাকে, আমি বলছি না ডিভাইস ছেড়ে দিতে, কারণ স্যার মাথা ব্যথা হওয়া মানে মাথা ফেলে দেওয়া না স্যার। ওকে, কিন্তু ডিভাইসের পরিমিত ব্যবহার স্যার প্রয়োজন। রিমেম্বার, এই যে সংযম, এই যে জিহাদ মনের বিরুদ্ধে, যে মনটা চাচ্ছে একটু রিলসে একটু টানি, এখান থেকে নিজেকে পরিমিতকরণ
তোমাদের জন্য আমি এখানে স্যার একটা সাজেশন সবার উদ্দেশ্যে দিই, রিলস যে একটা নেশা, এটা যে বহুত খারাপ নেশা স্যার। এটার জন্য ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাইয়ের যদি ভিডিওগুলো দেখেন না স্যার, আপনি অভিভূত হয়ে যাবেন যে উনি যেভাবে বলতেছেন এটা কিন্তু হিট করে আমাদের গায়ে স্যার। রিলস যেটা খারাপ জিনিস স্যার। Exactly. আপনি দুটো ইনফরমেশন জানতেছেন, বেশি চেয়ে বেশি আপনি কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে জানতেছেন, আপনার লাভটা কি? একটা কমন কোয়েশ্চেন হলো যে স্টুডেন্ট সায়েন্স থেকে এসএসসি পাস করছে, তুমি তো সেন্ট জোসেফ স্কুলের, জি স্যার। তারপর তুমি সেন্ট জোসেফ স্কুল থেকে এসএসসি পাস করে নটরডেমে পড়লা। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আগে উত্তর দাও তারপরে আমি বলছি। যে স্টুডেন্ট প্রশ্ন করে, স্যার আমি নটরডেমে গিয়ে সায়েন্স থেকে কমার্সে পড়বো, জি স্যার। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি সায়েন্সে, বা আমি এসএসসি পরীক্ষা সায়েন্সে, আমি এখন আর্টসে যাব, তো ওরা আসলে কিসের উপর পরীক্ষা দিবে? স্যার সায়েন্স থেকে গেলে সায়েন্সে পরীক্ষা দিবে স্যার। স্যার আপনি যে জিনিস পড়ছেন সেই জিনিস থেকে আপনি সুইচ করতেছেন, দেন আপনি তো ওই জিনিসের উপরেই পরীক্ষাটা দিয়ে যাবেন স্যার। আপনি যদি কমার্স থেকে পড়ে কমার্সে যেতেন তাহলে না আপনি কমার্সের উপরে পরীক্ষা দিয়ে কমার্সে যেতেন স্যার। রিমেম্বার, তোমরা যারা সায়েন্স থেকে পড়েছো, এসএসসি পরীক্ষা দিয়েছো সায়েন্সে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ পরীক্ষা দিয়ে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, এখন রেজাল্ট হলে তুমি নটরডেমের অ্যাডমিশনটা দিবা, এরপরে তুমি আর্টসে যেতে চাও অথবা কমার্সে যেতে চাও, ফাইন, কিন্তু তোমাকে প্রশ্নপত্রটা দিবে সায়েন্সের। তুমি সায়েন্সের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার পরে ভাইবা হবে, এরপর তুমি চান্স পাইলে তুমি শিফট করতে পারবা আর্টসে অথবা কমার্সে। আচ্ছা, এইটাও স্টুডেন্ট প্রশ্ন করে, যারা সায়েন্স থেকে আর্টসে যাবে অথবা কমার্সে যাবে, এদের কি প্রশ্নপত্র ভিন্ন হয়? স্যার একটা বিষয় হলো, সায়েন্স থেকে যারা সায়েন্সে যাচ্ছে স্যার তাদের তো স্লট ভিত্তিকই কোশ্চেন আলাদা হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো সায়েন্স থেকে কমার্সে যারা যাবে স্যার তাদের কোশ্চেন তো আলাদা হবে, এটাই স্বাভাবিক স্যার। আপনাকে তো এক কোশ্চেনে দেওয়া হবে না, কারণ স্বাভাবিকভাবে সায়েন্স থেকে যে সায়েন্সে যায় সে তো তার একটা কনফিডেন্স আছে যে স্যার যে আমি আরো চ্যালেঞ্জ মোকাবিলা করব। আর সে তো সেক্ষেত্রে প্রশ্নপত্রের কি পার্থক্য? স্যার, সকাল এখন তুমি বলো যে সকাল 8টার শিফটে নটরডেমে পরীক্ষা দিতে ঢুকছে 1000 জন, তো 1000 জনের মধ্যে 20 জনের ইচ্ছা হচ্ছে যে ওরা সায়েন্স থেকে আর্টসে যাবে, ওইখানে কি ওই 20 জনকে আলাদা প্রশ্নপত্র দেওয়া হবে? স্যার এখানে আবার ব্যাপার আছে, কমার্স আর আর্টস এর দিনটা সায়েন্সের সাথে এক থাকে না, আলাদা করে দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে তারা যখন আলাদা যাবে তো তাদের কোশ্চেনটা স্বাভাবিকভাবে একটু আলাদা থাকবে। এবং আমি যতদূর জানি, আমার একটা ফ্রেন্ড সে সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছে, কমার্সে চান্সও পেয়েছে, যদিও সে এটা তার একটা ইচ্ছা থেকে সে স্যার পরীক্ষাটা দিয়েছিল, কিন্তু সে যায়নি আর। তো সে বলে যে কোশ্চেন ইজি, তার জন্য কোশ্চেনটা ইজি। তার মানে যারা সায়েন্স থেকে আর্টস এবং কমার্সে যেতে চায় তাদের স্লটই আলাদা, তাদের স্লটটাই আলাদা। থ্যাঙ্কস। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, তুমি যে সেন্ট জোসেফ স্কুল থেকে পাশ করলা এবং নটরডেম কলেজে চান্স পেলা, এখন কি মানে কোনো প্রিভিলেজ আছে নাকি এখানে? স্যার স্বাভাবিকভাবে স্টুডেন্ট তো সবাইকে স্যার এখানে নাম্বার হিসেবে নেওয়া হবে, কাট মার্কস দেখে নেওয়া হবে, কোন স্কুল বা কোথা থেকে আসছে সেদিক যদি দেখা হতো তাহলে স্যার সেন্ট জোসেফের সবগুলো স্টুডেন্টই যাওয়ার কথা, কোনো স্টুডেন্টই আর বাদ পড়ার কথা না। তবে একটা প্রিভিলেজ আছে। হ্যাঁ স্যার, ওই যে একটু ক্লাবিং এর ক্ষেত্রে স্যার স্বাভাবিকভাবে, কারণ ঢাকার বাইরের ছেলেরা তো আর আসলে ক্লাবিং এর সুযোগটা তো পায় না। তো স্বাভাবিকভাবে তাদেরকে একটু মানে ক্লাবিং এর মধ্যে তাদেরকে যদি ইনভলভ করতে হয় তাহলে তো ঢাকার ছেলেগুলোকে দরকার, তাদের ফ্রেন্ডের মধ্যে থেকে না তার ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে পারবে, সেজন্য স্যার আর কি একটু ট্রাই করা হয় আর কি। থ্যাংক ইউ। আর এই প্রশ্নটা দিয়ে আজকে শেষ করবো। জি স্যার, অ্যাডমিশন কোয়েশ্চেনের সময় ইংলিশটা কেমন প্রশ্ন হয়? স্যার ইংলিশ কোশ্চেনটা আসলে একটু হার্ড হয়, এটা আর কি ট্রুলি আমি যদি বলি, এমন কিছু ওয়ার্ড আসবে যে ওয়ার্ড আপনি জীবনে চোখেও দেখেননি, শুনেনও নাই। জিআরই ওয়ার্ড নাকি? জি স্যার, ওইরকমই আর কি স্যার। যেমন স্যার আমরা স্বাভাবিকভাবে, তুমি মানে এসএসসি স্টুডেন্ট যারা পাস করে তাদের ভয় দেখাচ্ছ? না স্যার, ভয় না স্যার। আপনি স্যার ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্যার, আপনাকে এখানে কিন্তু এখানে তো 26টা অ্যালফাবেটের বেশি নাই স্যার। আমাদের তো আমাদের অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, হ্রস্বকার, দীর্ঘকার, রফালা, চফালা আছে, তো এটা তো কঠিন না তো? স্যার বাংলাতে হয়তো অনেক বেশি আপনার কাছে কঠিন না, কারণ আপনার এটা মাদার টাং, কিন্তু এটা আপনার জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্যার। এক্স্যাক্টলি। সো ওরা তাহলে কিভাবে প্রিপারেশন নেবে ইংলিশে? স্যার আমি বলবো ইংলিশের জন্য যতটুকু জানা আছে এটা তো এটার উপরে ঘষা মাজা করা উচিত স্যার। আপনি আপনার জায়গা থেকে এটাকে আরেকটু এনরিচ করার ট্রাই করেন। আপনি নতুন কিছু যখন করতে যাবেন স্যার, তখন হতে পারে আপনি নতুনটা নিতে পারছেন অথবা লেজে গবরে করে ফেলছেন, দুটার একটা হবে। ওকে স্যার আমি বলবো নিজের জায়গা থেকে আপনি আপনার বিশেষত ভোকাবুলারির প্রতি খুবই জোর দেওয়া হয় নটরডেমে। আপনি যখন ফার্স্ট কুইজে বসবেন, আপনি কুইজের কোশ্চেন দেখে আপনি এর মর্মার্থ উপলব্ধি করতে পারবেন না স্যার। কঠিন চ্যালেঞ্জ, দেখি তাহলে চেষ্টা করে দেখবো। আমিও যাই একটু এনডিসির ইংলিশটা নিয়ে একটু ঘাটাঘাটি করার। স্যার নটরডেমে কোনো সাবজেক্টে ফেল হোক চাই না হোক, ম্যাথেও অনেক সময় অনেক ছাত্র আছে ভালো পাস করে যাবে,
ইংলিশে স্যার কোনোদিন ফেল করে না স্যার, এরকম স্টুডেন্ট আমি এখন পর্যন্ত পাই নাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো তুমি আপকামিং তোমার জুনিয়রদের উদ্দেশ্যে বলো, যারা আসলে অ্যাকচুয়ালি ডেডিকেটেডলি এনডিসিতে আসতে চায়, হলি ক্রসে পড়তে চায়, মেয়েরা সেন্ট জোসেফে পড়তে চায়, যারা, ওদের উদ্দেশ্যে তোমার শেষ। আলটিমেটলি কথা হচ্ছে, পড়াটা তোমার কাছে, পড়াটা তুমি নিজে পড়বে। এখন কেউ নিজের জায়গা থেকে ভালো মতো পড়তে পারে, কেউ হয়তো বা ইনস্টিটিউশনাল প্রেশার থেকে পড়ালেখা করে। আমি বলবো, যদি তুমি আসলেই তোমার রিনাউন কলেজ পড়া দরকার, তোমার ইচ্ছা, কিন্তু তুমি আশপাশের অ্যাটমসফিয়ার দ্বারা এফেক্টেড হবে না, তুমি পড়ালেখাটা করবা, তুমি অন্য কিছু না, দেন তোমার জন্য একটা অপরচুনিটি হয়তো বা হতে পারে। আর যদি তুমি মনে করো যে তুমি ঢাকাটা এনজয় করবা, তুমি ঢাকার লাইফে এসে নতুন সবকিছু খুঁজে বেড়াবা, তুমি Fancy. এখানে ফ্যান্সি একটা মনোভাব থাকবে, দেন আমি বলবো তুমি এসো না ভাই। কারণ 2 বছরের জন্য 40 বছরের জীবন নষ্ট করে দিও না। নো, থ্যাংক ইউ, সুন্দর বলেছ। থ্যাংকস সাজিদ, সাজিদ বাড়ি, সময় দিয়েছো তুমি। তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তোমরা যারা এতক্ষণ দেখলা, প্রথমে ইমাম রাজা আলী মুজাহিদের অনেক প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর সাজিদ দিয়েছে। আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি। সেই গল্পগুলো আসলে থামানো যায় না, এই গল্পগুলো শর্ট টাইমে থামানো যায় না। তোমরা যাদের দেখার প্রয়োজন হয়েছে, তোমরা দেখে আমাদেরকে জানিও তোমাদের কি অভিমত, তোমাদের কি মতামত। তোমাদের জীবন সুন্দর হোক। আমরা লেখাপড়ার জগতে আছি, এটা এমন একটা পেশা আমরা যেটা নিয়েছি। আমরা বই লিখি, আমরা স্টুডেন্ট পড়াই, স্টুডেন্টের ভালোর জন্য কাজ করি। এইটাই এখানে আমাদের এইটাই টার্গেট। এটা আমার প্যাশন, এটা আমার প্রফেশন, এবং আমার সাথে যেই টিচার প্যানেল আছে সবারই এটা প্যাশন। সো তোমার জন্য অনেক শুভকামনা সাজিদ বাড়ি। তুমি আরো ভালো হও, ভালো ইঞ্জিনিয়ার অথবা ডক্টর অথবা ভালো যে কোনো পেশায় তুমি যাও, যেটাতে তুমি নিজেকে উন্নত করতে পারো, তোমার সমাজ উন্নত হবে এবং তুমি তোমার জীবনটাকে অর্থবহ হিসাবে পেতে পারো। এতটুকু আমার চাওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।